আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য ফিজিক্সের এ টু জেড প্রস্তুতি, অর্থাৎ অর্ধবার্ষিকের জন্য বা পি টেস্টের জন্য আমাদের পদার্থবিজ্ঞানের যতটুকু প্রস্তুতি করা দরকার। তো চলো আমরা আদার্স অন্যান্য কথাবার্তা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে বলবো অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম বলতাম যে তোমাকে এই তিনটা স্ট্র্যাটেজি মাস্ট বি ফলো করে তারপরে এই প্র্যাকটিসের ভিতরে ঢুকতে হবে। আমরা এখানে যে কাজটা করতেছি প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা দুটো স্ট্যান্ডার্ড স্কুলকে ধরে প্রি টেস্ট এবং টেস্টের মানে প্রি টেস্ট এবং টেস্ট আবার বলি প্রি টেস্ট এবং তোমার হাফ ইয়ারলি পরীক্ষার মানে যারা ক্লাস 9 তাদের জন্য হাফ ইয়ারলি, আর যারা হচ্ছে প্রি টেস্ট দিবে তাদের জন্য আসলে যারা তাদের তো আসলে শর্ট সিলেবাস, সো ওই অংশের মধ্যে মোটামুটিভাবে ঠিকঠাক করে স্পেসিফিক যতটুকু দরকার 1 থেকে 5 1 থেকে 6 দুইটা আলাদা স্কুলকে মানে একেবারে ধরো সেটাকে আর কি ধরে নেওয়া হয়েছে যে সেই দুইটা স্কুলের সাথে আশা করা যায় সবগুলা কাছাকাছি মতন চলে যাবে। তো ঠিক একই রকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন অংশগুলা কোন কোন পার্টগুলা তোমার অ্যাটলিস্ট মাস্ট পড়াশোনা কমপ্লিট করেই তারপরে পরীক্ষায় যাওয়া উচিত সেগুলো ডিরেক্ট বলে দিচ্ছি। এবং এই ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা ফ্রি সোর্সের কথা বলে দেবো, সেই সোর্স থেকে তুমি চাইলে এখানকার ম্যাক্সিমাম জিনিস মাত্র 2টা দিনের ভিতরে, যদি 2টা দিন ইফোর্ট দাও তাহলে 2 দিনের মধ্যে দেখা যাবে ফিজিক্সের এ টু জেড প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারবা। তো চলো শুরু করি। প্রথমে যেটা বললাম স্পেসিফাইং, তুমি যে এই চ্যাপ্টার থেকে উত্তর করবা সেটাকে একেবারে প্রিসাইজলি স্পেসিফাই করে ফেলতে হবে। ধরো 5টা বা 4টা চ্যাপ্টার আছে তোমার পরীক্ষার জন্য, মাস্ট বি তুমি ঠিক করে ফেলো এই 3টা চ্যাপ্টার থেকে আমি করবই উত্তর, মাস্ট কমপ্লিট করবই। তারপরে আসবে হচ্ছে নট অল ওভারঅল, মানে হলো আমরা কোনো চ্যাপ্টারকে বাদ রেখে যাব না। হ্যাঁ, মানে ধরো যেটাকে স্পেসিফাই করলাম যে উত্তর করবোই সেখানে অবভিয়াসলি বেশি আমরা এমফাসাইজ করবো, বেশি গুরুত্ব দিব, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমরা অন্যান্য চ্যাপ্টারগুলোকে লেস ইম্পর্টেন্ট দিব। ওই চ্যাপ্টারগুলোতে অ্যাটলিস্ট এই যে অংশগুলো আমাদেরকে পড়ে যেতে হবে বলতেছি সেগুলো মাস্ট বি কমপ্লিট করে যাব। সিকিউ প্র্যাকটিসের কথা অলরেডি আগের ভিডিওগুলোতেও বলছি, এখন আবারও বলে দিচ্ছি, তোমাকে সময় ধরে পারতে হবে, সময়ের মধ্যেও পারতে হবে। সো দুইটা জিনিসকেই খুব ভালো মতন সামঞ্জস্য যতটা করতে পারবা ততটা তোমার জন্য বেটার। এরপরে চলে আসো, আমরা ডিরেক্ট চলে যাব আমাদের কন্টেন্টের মধ্যে। প্রথম আমাদের যে চ্যাপ্টারটা ভৌত জগৎ মানে ভৌত রাশি ও পরিমাপ, ভৌত জগৎ এরকম নামের ভিতরেও থাকে। এই চ্যাপ্টারের মধ্যে পড়ার অংশটা আসলে একটু কম, সত্যি কথা বলতে। তাই এটা প্র্যাকটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালের জন্য 3টা গুরুত্বপূর্ণ: ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ এবং তাদের ত্রুটিসমূহ দেখা যায় যে সাধারণ সময়ে এখান থেকে আসলে যদি একটা এমসিকিউ বা এরকম টাইপের কিছু কোয়েশ্চেন চলে আসে তাহলে ত্রুটিসমূহ থেকে কোয়েশ্চেন আসে। আবার হচ্ছে এখানে ধরো হচ্ছে যে মানে তাদের যে ধ্রুবকগুলা সেই ধ্রুবকগুলা থেকেও লঘিষ্ঠ গুণক, তারপরে হচ্ছে এদেরকে ভার্নিয়ার ধ্রুবক, এই ধ্রুবকগুলা থেকেও কোয়েশ্চেন হয়। ওকে, এছাড়াও এসআই এককের মৌলিক এককসমূহ এবং মাত্রা এখান থেকে তো কোয়েশ্চেন হয়, সেটা তুমি জানোই। এছাড়াও ওই চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু আসলে বিজ্ঞানীদের নাম দেওয়া আছে, ওটা জাস্ট একটা রিডিং দিবা, তার আসলে মানে উনি আসলে কোন কাজটাতে অবদান রাখছে ওটা একটা রিডিং দিবা, এতটুকু পর্যন্ত দরকার। ওকে, এরপরে চলে আসো গতি চ্যাপ্টারটা নিয়ে যদি আলোচনা করি। গতি প্রথম সিওর সিকিউ টাইপের একটা চ্যাপ্টার, তারপরে বল, এগুলো সবগুলো থেকে আসলে সিওর সিকিউ বা সিকিউ আসবেই। হাইয়েস্ট এমন হইতে পারে এখান থেকে আসছে দুইটাকে মিক্স করছে, এমনও থাকতে পারে, বাট তোমার প্রি টেস্ট বা হাফ ইয়ারলি যে এক্সাম সেটার মধ্যে আসলে মিক্সিংয়ের চান্সটা কম, সেপারেটলি কোয়েশ্চেন তুমি পাবা। তো যদি গতি থাকে, আমাদের বেসিক যে কনসেপ্ট গতি, স্থিতি এবং আপেক্ষিকতাটা পড়তে হবে। এখান থেকে দেখা যায় প্রায় গঘয়ের ভিতরে এরকম বর্ণনামূলক কোয়েশ্চেন দিয়ে দেয়। আপেক্ষিকতা বলতে কি, মানে পরম গতি বলে তো আসলে কিছু নাই, পরম স্থিতিশীল কোনো বস্তু বলেও কিছু নাই, কারণ পুরো পৃথিবীটাই তো গতিশীল। তাইলে আমরা আসলে যার সাপেক্ষে তুলনা করতেছি সেটা আসলে আপেক্ষিকভাবে স্থির অথবা আপেক্ষিকভাবে গতিশীল। ওকে, এই জিনিসটা। আচ্ছা, এরপরে যেটা কথা বলতেছি যেটা লেখ অঙ্কন করতেও দেয় ভাইয়া, আবার লেখ থেকে তোমাকে ম্যাথ নির্ণয় করতেও দেয়। এই যে গ্রাফ থেকে সূত্র থেকে হচ্ছে ম্যাথ, এই সূত্রগুলোর প্রপার প্রয়োগ তোমাকে পারতে হবে। এই যে ভি সমান ইউ প্লাস এটি, তারপরে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টয়েস এস, এই যে ফর্মুলাগুলো আছে সেগুলোর প্রপার তোমাকে প্রতিপাদন না কিন্তু অ্যাপ্লিকেশনটা পারতে হবে। সো এই রিলেটেড যতগুলা তুমি সিকিউ পাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? এরপরে চলো আমরা বল চ্যাপ্টারটার ভিতরে যাব। আমাদের 3 নম্বর চ্যাপ্টার বল, নিউটনের যেই মানে 3টা সূত্র যেখানে আসলে আছে। সো নিউটনের 3টা সূত্রে আমরা পড়বো। ক খতে দেখা যায় যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র স্পেসিফাই করে বলে দেয় যে অমুক সূত্রটা লিখো, সো তখন যেন আমরা পারি। এরপরে আসো জড়তা আর বল, এখানে যেটা কথাটা মেইনলি। সো জড়তা আসলে মানে আমরা যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে যাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে তার জড়তা, গতিশীলটা গতিশীল, চলো মানে তারপরে হচ্ছে স্থিরটা স্থির, এরকম। বল কি, বল হচ্ছে ওই মানে কি বলবো ওই প্রয়াস কোনো একটা গতিশীল বস্তুর গতির অবস্থা বা জড় বস্তুর জড় থাকার অবস্থা মানে তার নিজের অবস্থা পরিবর্তনের জন্য আসলে যেটা কি করে হেল্প করে বা পরিবর্তন করতে চায় সেটাই হচ্ছে বল। আচ্ছা, তারপরে আসো ভরবেগের সংরক্ষণশীলতা। হ্যাঁ, মাস্ট। সংঘর্ষ, ওই যে কি আদি ভরবেগ m1 u1 প্লাস m2 u2। হ্যাঁ, সংঘর্ষের পরে কি হবে m1 v1 প্লাস m2 v2, বা যদি একসাথে হয়ে যায় তাহলে তারা একত্রিত হয়ে m1 প্লাস m2 ইন্টু ভি, একত্রিত এক বেগে গেল, এরকম হতে পারে। ঘর্ষণের বেসিক যেই জিনিসপাতিগুলো সেগুলো তোমাকে মাস্ট লাগবে।
এই যে ঘর্ষণের যে বেসিক জিনিসপত্রগুলো ভাইয়া, মানে একেবারে বেসিক যেটুকু সেটুকু তোমার জন্য মাস্ট। হ্যাঁ, আমরা মানে এই যে কোনো একটা বস্তুর উপরে ঘর্ষণ বল, ঘর্ষণ গুণাঙ্ক থাকে একটা মিউ, ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান হচ্ছে এফএস ঘর্ষণ বল বাই হচ্ছে আর, এই যে এই জিনিসপত্রগুলো এগুলো তোমাকে টুকটাক পারতে হবে এই চ্যাপ্টার থেকে। এই যে 3টা ধরনের জিনিসপাতি পড়লেই এখান থেকে আর সিকিউ বাইরে যাওয়ার কোনো চান্স নাই, যেগুলো আসবে তোমার এই নখদর্পণের ভিতরেই আসবে। ক্লিয়ার? এরপরে যাব আমরা আমাদের 4 নাম্বার চ্যাপ্টার কাজ, ক্ষমতা ও শক্তি। মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এসএসসি প্লাস হচ্ছে যে এটা যে এইচএসসিতেও আছে এবং এসএসসি পরীক্ষার ভিতরেও তুমি দেখবে এখান থেকে সিকিউ কোশ্চেন পাইতেছো। আচ্ছা, তো এই চ্যাপ্টার থেকে আমাদের কাজ ডাব্লিউ সমান এফএস, গতিশক্তি বিভব শক্তি, এই পার্টগুলো আমাকে অবভিয়াসলি কমপ্লিট করতে হবে। এই গতিশক্তি হাফ অফ এমভি স্কোয়ার, বিভব শক্তি এমজিএইচ, এই পার্টগুলো তো আমরা বুঝছি। শক্তির নিত্যতা, এই যে শক্তির নিত্যতা মানে শক্তি যে আসলে ধ্বংস হওয়া সম্ভব না, শক্তি তৈরি হওয়া সম্ভব না, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হবে কেবলমাত্র। সো আমরা যদি একটা বস্তুকে কোনো একটা উঁচু জায়গা থেকে ছেড়ে দিই, তো এটার মধ্যে তো এখন কোনো প্রকার গতিশক্তি নাই, যেহেতু কোনো বেগ নাই এটার। সো ওখানে সম্পূর্ণ আছে কি আসলে বিভব শক্তি। ওই বিভব শক্তিটা যতটা সে পড়বে, বিভব শক্তি ক্রমশ গতিশক্তিতে রূপান্তর হবে এবং একেবারে যখন ভূমিতে স্পর্শ করবে তার পূর্বে, তার ঠিক পূর্বে দেখা যাবে সেখানে কোনো বিভব শক্তি নাই, সম্পূর্ণই কি আছে গতিশক্তি। এই কনসেপ্টগুলো ওকে। এরপরে আসো এর প্রয়োগ, ওই প্রয়োগটারই কথা বললাম এটাই। এরপরে ক্ষমতা, মানে আমাদের এই যে পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, যে একক সেকেন্ডে যে কৃত কাজ সেটাই হচ্ছে তার ক্ষমতা। ক্ষমতার সাথে সাথেই পড়তে হচ্ছে কর্মদক্ষতা। ক্ষমতাটা কি কিন্তু আবার এখানে অশ্ব ক্ষমতা নামে একটা জিনিস আছে ভাইয়া, জানি আশা করি আমরা। এই অশ্ব ক্ষমতা জিনিসটা কি বলতো, এটা হচ্ছে আমাদের ওই যে 1 HP ইকুয়ালস টু 476 446 ওয়াট এমন, আর ক্ষমতার এককটাই কিন্তু হচ্ছে আমাদের ওয়াট। আচ্ছা, সো ক্ষমতা, কর্মদক্ষতা, এই পার্টগুলো আমাদের করতে হবে। এখন কাজ এবং ক্ষমতার ভিতরে কিন্তু এই যে একটা মোটরের ক্ষমতা, তারপরে একটা চৌবাচ্চাকে পানি পূর্ণ করতেছি, খালি করতেছি, এত উপরে উচ্চতায় উঠাচ্ছি, এই যে টাইপের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো এখান থেকে খুবই ফ্রিকুয়েন্ট, খুবই পরিমাণে আসে। সো আমরা ওই টাইপের ম্যাথগুলোকে একটু প্র্যাকটিস করব। ওকে, আচ্ছা। এরপরে আসবো আমরা হচ্ছে আমাদের পদার্থের অবস্থা ও চাপ। এই চ্যাপ্টারটাও আমাদের খুব প্রিয়, পছন্দের একটা চ্যাপ্টার এবং আশা করি এখন পর্যন্ত সবাই এখান থেকে উত্তর করতেও খুব ভালো মতন পছন্দ করে। সো এখান থেকে প্রথমে যেটা কাজ করতে হবে প্রেশার। প্রেশারটা কি আসলে, চাপটা হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বল, সেটাই হচ্ছে চাপ। এখানে প্যাসকেলের সূত্র আছে যে কোনো একটা তরল বস্তুতে কোনো একক বিন্দুতে চাপ এই পি সমান এইচ রো জি, এখানে আছে সেটাই যে পি ইকুয়ালস টু এইচ রো তরলের ই, উচ্চতা যে উচ্চতায় হচ্ছে সেটা আছে এইচ, সেটা হচ্ছে তারপরে রো হচ্ছে তরলের ঘনত্ব এবং জি হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। বল বৃদ্ধিকরণ যে নীতি, বল বৃদ্ধিকরণ নীতি আমাদের ওই যে দুইটা যদি হাইড্রোলিক অবস্থায় থাকে তাহলে বল বৃদ্ধিকরণ যে নীতি। আর্কিমিডিসের ল। প্লবতা, মোস্ট ইম্পর্টেন্ট থিং ভাই, প্লবতা। প্লবতা জিনিসটা আসলে কি বোঝায়? ব্যাপারটা বোঝায় হচ্ছে যে ধরো একটা গ্লাসের মধ্যে বা যে কোনো একটা পানিপুত্র অবস্থা, একেবারে যে কোনো একটা তরলপূর্ণ অবস্থা, তৈটুম্বুর অবস্থায় আছে। এখন ওখানে যে কোনো একটা বস্তু যদি তুমি সেখানে দাও, তাহলে একটা জিনিস বুঝো, ওই বস্তুটাকে কিন্তু ওই তরলটা একটা ঊর্ধ্বমুখী বল দিবে। ওই বলটা কতটুকু হবে? ওই বলটা হবে, ভালো করে বুঝো, ওই বলটা হবে হচ্ছে এই যে বস্তুটা যখন আমি ওটার মধ্যে দিলাম, ওই যে ওই পাত্রের মধ্যে দিলাম, তো ওই পাত্রের মধ্যে দিলে তো ও একটা পরিমাণ তরল আসলে কি বাইরে ফেলছে, যেহেতু এটা একেবারে টইটুম্বুর অবস্থায় ছিল, ও যতটুকু পরিমাণ তরল বাইরে ফেলছে ওই তরলের ওজনটুকুই ও এটাকে কি দিবে, ঊর্ধ্বমুখী বল দিবে। বুঝছো? তরলের ওজনটুকু সমান, ওই তরলের ওজনটুকু, ওই তরলের ওজনটুকু আর এই যে এটার ওজন কি সমান হবে? না, না হয় পসিবিলিটিস আছে, কখনো এটা বেশি হইতে পারে, কখনো তরলের কর্তৃক ওজনটুকু বেশি হইতে পারে। তরলের কর্তৃক ওজনটুকু বেশি হলে নিশ্চয়ই এটার উপরে বেশি বল দিচ্ছে, মানে প্লবতা বেশি, তখন এটা ভাসবে। এই যে এই কনসেপ্টগুলো, এগুলা এরকমভাবেই ঠিক রকমভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে। এবং আমাদের এই 2 নাম্বার চ্যাপ্টার গতি, তারপর হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার বল, এই বলগুলার গতি এবং বল দুইটা চ্যাপ্টারেরই সম্পূর্ণ ফ্রি ক্লাস আমাদের প্লেলিস্টের মধ্যে দেওয়া। বললাম না একটা ফ্রি সোর্সের কথা বলে দিব, ওটা তুমি আমাদের এই প্লেলিস্টের মধ্যে যাও, দেখবা ভাইয়ারা সুন্দর মতন তোমাকে টপিক ওয়াইজ একেবারে সিকিউ সলভ করা সহ ক্লাসগুলোকে কমপ্লিট করায় ফেলছে। ঠিক আছে, ওকে। এরপরে আসো যদি আমরা যাই, তারপরে হচ্ছে এখানে আসে হুকের সূত্র। ওই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, এই পার্টটুকু আছে না, সেটাই হচ্ছে আমাদের হুকের সূত্র। হুকের সূত্র থেকেও, হুকের সূত্রটা ডিরেক্ট কখনো কতে চলে আসে বা খতে চলে আসে, ব্যাখ্যা করো এটা এমন। আচ্ছা, এরপরে একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে আমরা সাধারণত উত্তর করার জন্য খুব বেশি মানে কি বলবো ফ্লেক্সিবল না, উত্তর করতে কম চাই, বাট স্টিল এখান থেকেও দেখা যায় যে যদি কোনো একটা ঘতে দিয়ে দেয় অথবা এমসিকিউ এর জন্য দিয়ে দেয়, তাহলে যেন উত্তরটা করতে পারি। এবং এটা যতটাও কঠিন ভাবি ততটাও কিন্তু কঠিন চ্যাপ্টার না আসলে, চাইলে এই চ্যাপ্টার থেকে ভালো একটা মার্ক কন্টেন্ট করার মতন প্রিপারেশন নেওয়া যায়। এটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, মানে হিট ইফেক্ট যেটা। হ্যাঁ, তো এখানে যদি আমরা করি তাহলে এখানে পাবো প্রথমে তাপ এবং তাপমাত্রা, দুটো জিনিস বুঝতে হবে। তাপ হচ্ছে একটা শক্তি, তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থা, যে অবস্থাটা আসলে ইন্ডিকেট করে যে ওই বস্তুটা হিট দিবে বা তাপ দিবে নাকি তাপ নিবে, কি করবে আসলে এটা। আচ্ছা, তাপমিতিক ধর্ম। তাপমিতিক ধর্ম হতে পারে তার আয়তন, চাপ, তারপরে হতে পারে তার দৈর্ঘ্য, তারপরে হতে পারে তার
আদার্স অন্যান্য যে কোনো কিছু, যেমন হচ্ছে পারদ, থার্মোমিটারের ভিতরে পারদের দৈর্ঘ্যটাই হয় হচ্ছে তার তাপমিতিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্ম। এরপরে স্কেল এবং তার রূপান্তর, এই যে আমাদের যে তিনটা বেসিক স্কেল আছে, অর্থাৎ কে আছে বলতো, একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে আমাদের ফারেনহাইট, আর একটা হচ্ছে আমাদের কেলভিন। এই তিনটে স্কেলের মধ্যেকার রূপান্তর, এই রূপান্তরের পার্ট বা পোর্শনটুকু আমাদেরকে ওখান থেকে কমপ্লিট করতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ মানে হচ্ছে তাপ প্রয়োগ করলে কোনো একটা কঠিন বস্তু সাধারণত তাপ প্রয়োগ করলে প্রসারিত হবে, তাপ অপসারণ করলে সংকুচিত হবে। এর একটা বেসিক কনসেপ্ট ওখানে আছে। এরপরে আসো তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ, এটা হচ্ছে তরল বস্তুর ক্ষেত্রে। সো কঠিন বস্তু তারপরে তরল বস্তু, দুইটা বস্তুরই দিয়ে তারপরে তোমার এই জায়গাটাকে ইতি টানা হয়েছে বা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করা হয়েছে। এই চ্যাপ্টারের একটা প্রবলেম হচ্ছে এখানকার পড়াশোনাটা হিউজ, ওই হিউজ পড়াশোনাটাকে যতটা পারা গেছে ছোট আকারে বা সামারাইজ করে আমাদের ক্লাস 9-10-এর ভিতরে দেওয়া। তো দেখা গেছে যে মানে একটু সাইডের কনসেপ্ট নিয়ে আসতে গেলেই ব্রডলি অনেক বেশি কিছু আলোচনা করা লাগে। সো যেটা আমাদের জন্য এখন কাইন্ড অফ কিছুটা কি বলবো বেদনাদায়কই। তো এই মানে অ্যাজ স্টুডেন্ট হিসেবে সেটাকে বুঝতে চাওয়ার জন্য, কারণ কনসেপ্টের এতটুকু নাই বাট উত্তরটা করার জন্য অতটুকু দরকার, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ওখান থেকে উত্তর করার জন্য মানুষজন একটু কম ফ্লেক্সিবিলিটিতে থাকে। বাট দ্যাট ডাজেন্ট মিন যেখান থেকে উত্তর করাই যায় না, করা যায়। এবং তুমি দেখবা বোর্ডে আসা 6টা কোয়েশ্চেনের ভিতরে দেখা যাবে যে 4টা কোয়েশ্চেন উত্তর করার মতন, বাকি যে 2টা কোয়েশ্চেন আসছে সেটা 2টারও গ বা ঘ যে কোনোটা ইজিলি খুবই সহজে উত্তর করা সম্ভব। আরেকটা যেটা আছে সেটাকে একটু বেশি পড়তে হতো, বাট সেটা হচ্ছে আসলে পসিবল। টু মাচ রিলেটেড একটা কন্টেন্ট, হুবহু কিছু না, বই থেকে হুবহু না, বাট টু মাচ রিলেটেড। সৃজনশীলতার সময় তো ধরো এতটুকু আসলে একটু কি বলবো যে মানে তোমাকে ছাড় দিতেই হবে, আর কিছু করার নাই। সো ঠিক একই রকম যেমন তুমি ওখানে ফ্রি সোর্সের কথা বললাম, তুমি আমাদের চ্যানেল লিঙ্কের ভিতরে প্লে লিস্টে যাবা, প্লে লিস্ট থেকে সম্পূর্ণ পেয়ে যাবা। আর পেইড সোর্সের কথা যদি বলি তাহলে যে আমাদের ননস্টপ একাডেমিক প্রোগ্রাম, যারা অলরেডি যুক্ত আছো তারা জানোই যে প্রত্যেকটা সাবজেক্টের সকল ক্লাস টপিক ওয়াইজ তোমাকে ওখানে যুক্ত করে দেওয়া আছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্স, নন সায়েন্স সবগুলাই। সো তুমি এইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা আমাদের যে কমেন্ট সেকশন সেখানে পেয়ে যাবা, ওখান থেকে চাইলে এটাকে কমপ্লিট করে ফেলতে পারো। ঠিক আছে।